নমস্কার, গল্পের ঝালমুড়িতে আমি স্নিগ্ধা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্পের ঝালমুড়ির পরিবেশন বহুরূপী, কলমে সত্যজিৎ রায়। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে অবশ্যই জানাবেন। আসুন শুরু করি বহুরূপী। নিউ মহামায়া কেবিনের একটি চেয়ার দখল করে হাফ কাপ চা আর আলুর চপ অর্ডার দিয়ে নিকুঞ্জ সাহা একবার চারিদিকে চোখ বুলিয়ে নিল। তার চেনা পরিচিতের কেউ এসেছে কি? হ্যাঁ, এসেছে বই কি। ওই তো রসিকবাবু আর ওই যে শ্রীধর। পঞ্চানন এখনো আসেনি, তবে মিনিট 10-এর মধ্যে এসে যাবে নিশ্চয়ই। যত বেশি চেনা লোক আসে ততই তো ভালো। চেনা লোক না চিনতে পারলে তবেই তো না ছদ্মবেশের সার্থকতা। অবশ্যই এখনো পর্যন্ত তার সব কটা ছদ্মবেশই আশ্চর্য রকম ভাবে সফল হয়েছে। আজকে তো তাও দাড়ির আবরণ রয়েছে, মুখের অর্ধেকটা অংশই ঢাকা। বয়সও বাড়িয়ে নিয়েছে নিকুঞ্জ, অন্তত বছর 25। গতকালের মেকআপ ছিল একটি ছোট্ট প্রজাপতি মার্কা গোপ, আর সেই সঙ্গে প্লাস্টিসিনের সাহায্যে নাকের শেপটা বদলানো। কিন্তু হাব ভাব, হাঁটা চলা, গলার স্বর এমনই চতুরভাবে পাল্টে নিয়েছিল নিকুঞ্জ যে তার 10 বছরের আলাপি পঞ্চানন গুই তার কাছ থেকে দেশলাই ধার নেওয়ার সময়ও তাকে চিনতে পারেনি। নিকুঞ্জ অসম সাহসের সঙ্গে কয়েকটা কথাও বলে ফেলেছিল। আপনি ওটা রাখতে পারেন, আমার কাছে আরেকটা দেশলাই আছে। পঞ্চানন গলার স্বর শুনেও চেনেনি, একেই বলে আর্ট। নিকুঞ্জ সাহার আর সব শখ চলে গিয়ে এটাই পোক্তভাবে রয়ে গেছে। শুধু রয়েই গেছে, নাকি উত্তর উত্তর বেড়ে গিয়ে শখটা নেশায় পরিণত হয়েছে? তার হাতে এখন সময়ও অঢেল। আগে একটা চাকরি ছিল, কলেজ স্ট্রিটে ওয়ারেন্ট বুক কোম্পানিতে সে ছিল সেলসম্যান। সম্প্রতি তার এক জ্যাঠামশাই শেয়ার মার্কেটে অনেক টাকা করে গত হয়েছেন। তার নিজের সন্তান ছিল না, স্ত্রীও মারা গেছেন অনেক বছর আগে। নিকুঞ্জকে তিনি উইল করে যে টাকা দিয়ে গেছেন তার ব্যাংকের সুদ হয় মাসে 750 টাকা। কাজেই সেলসম্যানের চাকরিটা সে অক্লেশেই ছাড়তে পেরেছে। এই জ্যাঠামশাই বলতেন, বই পড়ো নিকুঞ্জ, বই পড়ো। বই পড়ে না শেখা যায় এমন কিচ্ছুটি নেই। স্কুলের দরকার হবে না, মাস্টারের দরকার হবে না, স্রেফ বই। লোকে এরোপ্লেন চালাতে শিখেছে এই বই পড়েই, এ কথাও শুনেছি। জ্যাঠা নিজে বই পড়ে দুটি জিনিস শিখেছিলেন, হাত দেখা আর হোমিওপ্যাথি। দুটোই তিনি বেশ ভালোভাবেই রপ্ত করেছিলেন বলে জানা যায়। নিকুঞ্জ তার কথা মেনে নিয়েই বই পড়ে শিখেছিল চামড়ার কাজ আর ফটোগ্রাফি। মাস 6 আগে কলেজ স্ট্রিটের ফুটপাতে মেকআপ সম্বন্ধে একটা মোটা আমেরিকান বই দেখে সে কেনার লোভ সামলাতে পারেনি। সেইটাই পড়ে এই নতুন শখটা তাকে পেয়ে বসে। অথচ মেকআপের যেটা আসল জায়গা, থিয়েটার, সে সম্বন্ধে নিকুঞ্জর কোনো উৎসাহ নেই। একবার মনে হয়েছিল, এই তো বেশ নতুন জিনিস শেখা হলো, এর থেকে একটা উপরি রোজগারের রাস্তা বের করলে কেমন হয়। নবনট্ট কোম্পানির ভুলু ঘোষের সঙ্গে নিকুঞ্জর কিছুটা আলাপও ছিল। দুইজনেই ইস্ট বেঙ্গল ক্লাবের মেম্বার, সেই সূত্রেই আলাপ। হামহার্স্ট স্ট্রিটে ভদ্রলোকের বাড়ি গিয়ে কথাটা পারতেই ভুলু ঘোষ বলে উঠল, বেশ তো আছো নিকুঞ্জ, আবার থিয়েটার লাইনে আসার ইচ্ছে হলো কেন? আর আমাদের কোম্পানির কথা যদি বলো, সেখানে অপরেশ দত্তকে সরিয়ে তুমি তার জায়গায় বসবে কি করে? সে লোক তো আজ 36 বছর ধরে মেকআপের কাজ করছে, পুরো আর্টটি তার নখের ডোগায়। তোমার 6 মাসের বিদ্যে শুনলে তো সে তোমার দিকে চাইবেই না। কথা তো দূরের কথা, না হে, ওসব ভুলে যাও। সুখে যখন আছো তখন ভূতের কিল ভোগ করবে কেন সাত করে বলো তো? নিকুঞ্জ সেই দিনই পেশাদার মেকআপের চিন্তা মন থেকে মুছে ফেলে দেয়। তাহলে মেকআপ শিখে করবে কিসে? আর কারি বা মেকআপ করবে? চুল ছাটা সেলুনের মতো তো আর মেকআপের সেলুন খোলা যায় না
যেখানে লোক পয়সা দিয়ে নিজের চেহারা পাল্টে নিতে আসবে। তখনই নিকুঞ্জর মনে হলো, কেন, আমার নিজের চেহারা কি দোষ করলো? সত্যি বলতে কি, তার নিজের চেহারায় কয়েকটা সুবিধে আছে, যাকে বলে ন্যাচারাল অ্যাডভান্টেজেস। নিকুঞ্জ সবই মাঝারি, না সে লম্বা না বেটে, না কালো না ফর্সা, না চোখা না ভোঁতা। যে নাক খাড়া তাকে ভোঁতা করা যায় না, যে বেশি লম্বা তাকে বেটে করা যায় না, যে বেশি কালো তাকে ফর্সা বানাতে হলে যে পরিমাণ রঙের প্রলেপ লাগে তাতে মেকআপ ধরা পড়ে যেতে বাধ্য। দুদিন ধরে আয়নায় নিজের চেহারাটা স্টাডি করে নিকুঞ্জ তাই স্থির করলো যে মেকআপ সে নিজেকেই করবে, নিজের চেহারার উপরেই চলবে তার যত এক্সপেরিমেন্ট। কিন্তু তারপর এই মেকআপের উদ্দেশ্যটা হবে কি? উদ্দেশ্য হবে দুটি। এক, নিজের শিল্প চাতুরীকে পারফরমেন্সের সবচেয়ে উঁচু স্তরে নিয়ে যাওয়া, এবং দুই, লোকের চোখে ধুলো দেওয়ার আনন্দ উপভোগ করা। বই কেনার দিন সাতেকের মধ্যে নিকুঞ্জ মেকআপের সরঞ্জাম কিনতে শুরু করে। বইতেই সে জেনেছে ম্যাক্স ফ্যাক্টর কোম্পানির প্যানকেক মেকআপের মাহাত্ম্যের কথা। সে জিনিস আমেরিকায় তৈরি হয়, কলকাতায় আসে না, অথচ দিশি রঙে নিখুঁত মেকআপ করা সম্ভব নয়। নিকুঞ্জকে তাই যেতে হয় প্রতিবেশী ডাক্তার বিরাট চৌধুরীর কাছে। এই ডাক্তার চৌধুরী একবার নিকুঞ্জ জন্ডিস সারিয়ে দিয়েছিলেন। এর ছেলে আমেরিকায় পড়াশোনা করে। নিকুঞ্জ খবর পেয়েছে সে বোনের বিয়েতে শিগগিরই দেশে ফিরছে। ডাক্তারবাবুর কাছে গিয়ে নিকুঞ্জ ভনিতা না করে সোজাসুজি বলল, আপনার ছেলে যদি একটি জিনিস আমার জন্য আনতে পারে, ও এলেই আমি টাকাটা দিয়ে দেব। কি জিনিস? জিজ্ঞেস করলেন ডাক্তার চৌধুরী। কিছু রং, মেকআপের রং। আমি নাম লিখে এনেছি, এখানে পাওয়া যায় না। বেশ, তো আপনি ডিটেলটা দিয়ে দিন, আমি ওকে পাঠিয়ে দেব। ম্যাক্স ফ্যাক্টরের রং এসে যায় 3 সপ্তাহের মধ্যেই। তার আগেই অবশ্য বাকি সব জিনিস কেনা হয়ে গেছে। তুলি, স্পিরিট গাম, ভুরু আঁকার কালো পেন্সিল, ফোকলা দাঁত করার জন্য কালো এনামেল পেন্ট, পাকা চুল করার জন্য সাদা রং, পরচুলা লাগানোর জন্য সূক্ষ্ম নাইলনের নেট। এছাড়া কিনতে হয়েছে বেশ কিছু আলগা চুল, যা ওই সূক্ষ্ম নেটের ওপর একটা একটা করে বসিয়ে নিকুঞ্জ নিজের হাতে তৈরি করে নিয়েছে 20 রকমের গোঁফ, 20 রকমের দাড়ি আর 20 রকমের পরচুলা। রুক্ষ, মসৃণ, সোজা, ঢেউ খেলানো, কাফরিদের মতো পাকানো, কোনো রকম চুল বাদ নেই। কিন্তু শুধু মুখ পাল্টালেই তো হলো না, সেই সঙ্গে পোশাক না বদলালে চলবে কি করে? নিকুঞ্জর 7 দিন লেগেছে নিউ মার্কেট, বড়বাজার আর গ্র্যান্ড স্ট্রিট ঘুরে নিজের মেকআপ অনুযায়ী পোশাক জোগাড় করতে। রেডিমেড কি আর সব জিনিস পাওয়া যায়? তাই দর্জিকে দিয়েও বেশ কিছু পোশাক তৈরি করে নিতে হয়েছে। আর শুধু জামা কাপড় তো নয়, পরিদেহ সব কিছুই। 7 রকমের চশমা, 12 রকম চটি, জুতো, স্যান্ডেল, 10 রকম টুপি, তার মধ্যে দারোগা টুপিও বাদ যায় না। পাগড়ির জন্য 5 রকম কাপড়, 5 রকম হাত ঘড়ি, শিখদের হাতের লোহা, তাগা, তাবিজ, মাদুলি, পৈতে, বোষ্টমের মালা, শাক্তের রুদ্রাক্ষ, ওস্তাদের কানের পরার নকল হিরে, কিছুই বাদ যায়নি। আর কিনতে হয়েছে একটা বড় আয়না, আর তার ফ্রেমে বসানোর জন্য জোরালো বাল্ব। লোডশেডিংয়ে যাতে কাজ বন্ধ না হয়ে যায় তার জন্য কিনতে হয়েছে জাপানি জেনারেটর। চাকর নিতাইকে সে শিখিয়ে দিয়েছে কি করে সেটা চালাতে হয়। কাজ শুরু হয় 16ই অগ্রহায়ণ। তারিখটা নিকুঞ্জ ডায়েরিতে লিখে রেখেছে। সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4:30 মেকআপ শেষ হয়। মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর লোকেরই মেকআপ নিতে হবে, সেটা নিকুঞ্জ আগেই ঠিক করে রেখেছিল। রাস্তার ভিখিরি বা কুলি মজুর সেজে তো আর লাভ নেই, কারণ মেকআপ উতরেছে কিনা সেটা পরীক্ষা হবে নিউ মহামায়া কেবিনে। সেখানে বসে চা খেতে পারে এমন লোকজন তো হওয়া চাই। প্রথম দিনেই বাজিমাত। ঘন কালো ভুরু আর তার সঙ্গে মানানসই ঘন কালো ঝুপক গোপ বিশিষ্ট মোক্তার সেজেছিল নিকুঞ্জ। সাদা প্যান্ট ও বহু ব্যবহৃত কালো মোক্তারি কোট, হাতে একটা পুরনো ব্রিফকেস,
পায়ের শুকতলা ক্ষয়ে যাওয়া কালো শু আর ইলাস্টিকবিহীন সাদা মোজা। তারই টেবিলে এসে বসল পঞ্চানন। নিকুঞ্জ যতক্ষণ চা খেয়েছে তার বুকের ধুকপুকুনি চলেছে সমানে, কিন্তু সামনে বসা অচেনা সাধারণ মানুষ সম্বন্ধে একজন লোক যে কত কম কৌতূহলী হয়, বিশেষত সে লোকের যদি অন্যদিকে মন থাকে, সেটা নিকুঞ্জ সেদিন বুঝেছে। পঞ্চানন তার দিকে দেখেও দেখেনি। বাঁ হাতে রেশবুকের পাতা উল্টে দেখেছে আর ডান হাতে চামচ দিয়ে অমলেট ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। নিকুঞ্জ যখন বয়ের কাছে বিল চাইল, তখনও পঞ্চাননের দৃষ্টি ঘুরল না তার দিকে। এক অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত আনন্দ। নিকুঞ্জ সেই দিনই বুঝেছিল যে আজ থেকে এটাই হবে তার জীবনের একমাত্র অকুপেশন। সেদিন বাড়ি ফিরে একটা মজা হলো। এটা যে হবে সেটা আগেই বোঝা উচিত ছিল, কিন্তু নিকুঞ্জর খেয়াল হয়নি। শশীবাবু থাকেন একতলার সদর দরজার পাশের ফ্ল্যাটে। তার বসার ঘর থেকে কে ঢুকছে না ঢুকছে দেখা যায়। নিকুঞ্জ ফিরেছে 7:15টায়। লোডশেডিং হয়নি বলেই দরজার সামনের প্যাসেজে আলো ছিল। মুক্তার নিকুঞ্জ ঢুকতেই শশীবাবুর হাঁক এলো, কাকে চাই? নিকুঞ্জ থামল। তারপর শশীবাবুর দরজার দিকে এগিয়ে গেল। এবার তারা মুখোমুখি। শশীবাবু আবার বললেন, কাকে খুঁজছেন মশাই? নিকুঞ্জ সাহা কি এই বাড়িতে থাকে? আগে হ্যাঁ, দোতলা সিঁড়ি উঠে ডান দিকের ঘর। উত্তরটা দিয়ে শশীবাবু ঘুরে গেলেন। আর সেই ফাঁকে একটানে গোপ ভুরু খুলে ফেলে নিকুঞ্জ বলল, একটা কথা ছিল। বলুন। বলেই নিকুঞ্জর দিকে ফিরে শশীবাবুর চোখ ছানা বড়া হয়ে গেল। সে কি, এই যে নিকুঞ্জ! নিকুঞ্জ শশীবাবুর ঘরে ঢুকে গেল। বাড়ির অন্তত একজন জানলে ক্ষতি নেই, বরং সুবিধেই হবে। শুনুন শশীদা, আমি এবার মাঝে মাঝে এইরকম মেকআপ নিয়েই ফিরব। কোনোদিনও ডাক্তার, কোনোদিনও মুক্তার, কোনোদিনও শিখ, কোনোদিনও মারোয়ারি, বুঝেছেন? বেরোবো বিকেলে, ফিরবো সন্ধেই। আপনার ঘরে এসে মেকআপটা খুলে ফেলবো। ব্যাপারটা আমার আপনার মধ্যেই থাক, কেমন? কিন্তু হঠাৎ এই উদ্ভট শখ কেন? থিয়েটার? না না, থিয়েটার না, এটা একটা এক্সপেরিমেন্ট। আপনাকে কনফিডেন্সে নিচ্ছি, কারণ আপনি বুঝবেন। মোট কথা, আপনি ছাড়া ব্যাপারটা আর যেন কেউ না জানে, এটা আমার রিকোয়েস্ট। শশীবাবু সজ্জন ব্যক্তি, পাড়ার বঙ্কিম পাঠাগারের লাইব্রেরিয়ান, নিজেও বই পোকা। নিকুঞ্জর কথায় রাজি হয়ে গেলেন। বললেন, কোনো বদ মতলব যখন নেই বলছো, তখন আর কি, কত লোকের তো কত রকমেরই শখ থাকে। ঠিক আছে, কাজটা মেহনতের এবং সময় সাপেক্ষ, তাই সপ্তাহে 2 দিনের বেশি মেকআপ নেওয়া চলবে না, এটা নিকুঞ্জ আগেই বুঝেছিল। তবে বাকি সময়টা সদ্ব্যবহার করতে তো বাধা নেই। নিকুঞ্জ সেই সময়টা শহরে ঘুরে বেরিয়ে লোকজন স্টাডি করে। নিউ মার্কেট যে এ ব্যাপারে একটা স্বর্ণখনি, সেটা একদিন গিয়েই নিকুঞ্জ বুঝেছে। তাছাড়া খেলার মাঠ, হিন্দি সিনেমার কিউ, এসব তো আছেই। ইন্টারেস্টিং টাইপের লোক দেখলেই নিকুঞ্জ খাতায় নোট করে নেয়। এমনকি কোনো ছুতো করে সে লোকজনের সঙ্গে 2-1টা কথাও বলে রাখে। কটা বাজলো দাদা? আমার ঘড়িটা আবার, অথবা এখান থেকে গড়িয়াহাট যেতে কত নম্বর বাস ধরবো বলতে পারেন? এই ধরনের প্রশ্নেও যথেষ্ট কাজ হয়। যেদিন মেকআপ থাকে না, সেদিন বিকেলে সে স্বাভাবিক বেশেই চলে যায় মহামায়া কেবিনে। যে 3-4 জন আলাপিয়া আসে, তাদের সঙ্গে গল্পগুজব করে রাজা উজির মেরে যথাসময় ফিরে আসে তার বৃন্দাবন বসাক লেনের ফ্ল্যাটে। ছোকরা চাকর নিতাই অবশ্য বাবুর ব্যাপারটা জানে। বাবুর কাণ্ড কারখানা দেখে যথারীতি উপভোগও করে। তবে চাকরটি যে খুব বুদ্ধিমান তা বলা চলে না। চিনতে পারছিস? হ্যাঁ, মারবো এক থাপ্পড়। তোর বাবু বলে চিনতে পারছিস, তাই তো? আপনি তো বাবুই বটে, সে তো জানি। তোর বাবুর এরকম গোপ, এরকম টাক, এরকম পোশাক পরে তোর বাবু? এরকম চশমা পরে? কাঁধে এরকম চাদর নেই? নিতাই হাসি মুখ করে দাঁড়িয়ে থাকে দরজায় হেলান দিয়ে। নিকুঞ্জ বুঝতে পারে মাথা মোটা লোকেদের জন্য তার এই ছদ্মবেশ নয়। তারা এর আর্ট কোথায় তা ধরতেই পারবে না। কিন্তু শুধুমাত্র 3 জন কি 4 জন বন্ধুকে ঠকিয়ে কি তার কাজ শেষ? এই প্রশ্নটা কদিন থেকেই নিকুঞ্জকে ভাবিয়ে তুলেছে। সে বুঝেছে যে তার আকাঙ্ক্ষা ঊর্ধ্বগামী পথ নিতে চাইছে।
তার আটের দৌড় কতটা সেটা জানার একটা গোপন বাসনা মাথায় তার আটের দৌড় কতটা সেটা জানার জন্য একটা গোপন বাসনা মাথায় উঁকি মারছে। সেই বাসনা চরিতার্থ করার একটা সুযোগ এসে গেল কয়েকদিনের মধ্যেই। শশীবাবুর ঘরেই কথা হচ্ছিল এই ফ্ল্যাট বাড়ির কয়েকজন বাসিন্দাদের মধ্যে। নিকুঞ্জ সেখানে উপস্থিত। ভুজঙ্গবাবু একটু আধটু ধর্মচর্চা করেন, তার মধ্যে প্রাণায়াম, কুম্ভ, রেচক, নাক দিয়ে জল টানা এসব আছে। গুজব শোনা যায় তিনি নাকি সন্ন্যাসী হতে হতে সংসারী হয়ে পড়েন। তবে অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে আলাপ আছে তাঁর। কেদার, বদ্রী, কাশী, কামাখ্যা সব ঘোরা হয়ে গেছে কুণ্ড স্পেশালে। তিনিই বললেন তারাপীঠে এক তান্ত্রিক সাধু এসে আস্তানা গেড়েছেন, যার ক্ষমতা নাকি পৌরাণিক সাধুদের হার মানায়। নামটা কি বললেন? জিজ্ঞেস করলো ব্যাংকের চাকরে হরবিলাস। নাম বলিনি, বিরক্তভাবে বললেন ভুজঙ্গবাবু। রাগলে এর ভুরু উপরে ওঠে, ফলে চশমা নাক দিয়ে হরকে নিচে নেমে যায়। হেঁচকি বাবা কি? প্রশ্ন করলো হরবিলাস। হেঁচকি বাবা নামে একজন সাধুর কথা কাগজে বেরিয়েছিল বটে। ইনি নাকি ভক্তদের সামনে কথা বলতে বলতে হঠাৎ হঠাৎ এমন হেঁচকি তোলেন যে মনে হয় অন্তিমকাল উপস্থিত, কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে এমন ভাব করেন যেন কিছুই হয়নি। অথচ উপস্থিত ডাক্তারেরাও বলেছেন যে এ হেঁচকি মরণ হেঁচকি ছাড়া কিছুই নয়। ভুজঙ্গবাবু ডান হাতে তর্জনী দিয়ে চশমা নাকের উপর ঠেলে তুলে জানালেন সাধুর নাম কালিকানন্দ স্বামী। যাবেন নাকি? জিজ্ঞেস করলেন ইন্স্যুরেন্সের দালাল তনয়বাবু। আপনি যান তো আমিও ঝুলে পড়ি আপনার সঙ্গে। সাধু দর্শনে বেশ একটা হয়। কলকাতার এই হোলসেল নোংরামি আর ভাল লাগে না। ভুজঙ্গবাবু বললেন তিনি যাবেন বলেই স্থির করেছেন। নিকুঞ্জ আর কিছু না বলে দোতলায় নিজের ঘরে চলে গেল। তার ধমনীতে রক্ত যে বেশ দ্রুত চলাচল শুরু করেছে সেটা সে বেশ বুঝতে পারছে। তান্ত্রিক শাস্ত্রে হলে কি কি জিনিস লাগে, কি কি তার কাছে আছে এবং কি কি জোগাড় করতে হবে সেটা জানা চাই। তার থেকে বঙ্কিম গ্রন্থাবলী নিয়ে কপাল কুণ্ডলা তান্ত্রিকের বর্ণনাটাই একবার চোখ বুলিয়ে নিল নিকুঞ্জ। আজও এই বর্ণনার কোনো পরিবর্তন হয়নি। সাধু সন্ন্যাসীদের চেহারা পৌরাণিক যুগে যেমন ছিল আজও তেমনই আছে। নিকুঞ্জ একবার বেনারস গিয়েছিল। দশাশ্বমেধ ঘাটে গিয়ে মনে হয়েছিল যে প্রাচীন ভারতবর্ষের চেহারাটা এই একটা জায়গায় ধরে রেখেছে। নিকুঞ্জের প্ল্যান ঠিক হয়ে গেল। তারাপীঠ হলো বীরভূম। রামপুরহাটে নিকুঞ্জের এক খুড়তুতো ভাই থাকে। সেইখানে সে চলে যাবে তান্ত্রিকের মেকআপ সরঞ্জাম নিয়ে। তারপর সেখান থেকে তৈরি হয়ে হাজির হবে তারাপীঠে। তারপর হবে পরীক্ষা। সাধু বাবাজিদের মধ্যে সে বেমালুম মিশে যেতে পারে কিনা সেইটি তাকে দেখতে হবে। ভুজঙ্গ বাবুরাও সেখানে থাকবেন, তারাও তার ছদ্মবেশ ধরতে পারে কিনা সেটাও দেখতে হবে। মেকআপের অধিকাংশ জিনিসই নিকুঞ্জ ছিল, কেবল হাতে নেওয়া যষ্টি, চিমটে আর করমণ্ডলু ছাড়া। ঝাঁকড়া চুল আছে একটা, সেটাকে জটায় পরিণত করতে হবে। ও হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ভুজঙ্গবাবু সপরিবারে বুধবার রওনা দিচ্ছেন খবর পেয়ে নিকুঞ্জ মঙ্গলবারই বেরিয়ে পড়ল। ভাই সন্তোষকে আগেই খবর দেওয়া ছিল, যদিও কেন যাচ্ছে সেটা নিকুঞ্জ জানায়নি। ভাইয়ের বয়স 22, বাবা মারা গেছেন গত বছর। তিনি ছিলেন রামপুরহাটে পূর্ণিমার টকিজের মালিক। সন্তোষ এখন নিজেই মালিকানা ভোগ করছে এবং হিন্দি ছবি দেখিয়ে পয়সাও কামিয়েছে ভালোই। হয়তো হিন্দি ছবি দেখার জন্যই সে নিকুঞ্জর প্ল্যানের মধ্যে একটা দারুণ অ্যাডভেঞ্চারের গন্ধ পেল। বলল, তোমার কোনো চিন্তা নেই নিকুঞ্জদা, আমার গাড়িতে করে সোজা নিয়ে গিয়ে তোমাকে একেবারে শ্মশানের মুখে নামিয়ে দেব। নিকুঞ্জের খেয়াল ছিল না যে তারাপীঠের শ্মশানেই হচ্ছে মন্দির, তার শ্মশানেই যত সাধুদের আস্তানা। সন্তোষ বলাতে মনে পড়ল তারাপীঠের বিখ্যাত সাধু বামাখ্যাপা তো শ্মশানেই সাধনা করতেন। ঠিক কথা। বৃহস্পতিবার দিন ভোরবেলা থেকেই মেকআপ নিতে শুরু করে দিল নিকুঞ্জ। দাড়ি গোপ জটার সঙ্গে সঙ্গে তার পরিচয় লোপ পেল।
তারপর কপালে চন্দনের প্রলেপ আর লাল ফোঁটা দিয়ে গলায় 3 গাছি বড় বড় রুদ্রাক্ষের মালা পরে গায়ে গেরুয়া বস্ত্র চাপানোর সঙ্গে সঙ্গে সন্তোষ তড়াক করে লাফিয়ে উঠে টিপ করে একটা প্রণাম করে নিল নিকুঞ্জকে। ওহ নিকুঞ্জদা, যা হয়েছে না, কার বাপের সাধ্যি তোমায় চেনে। নেহাত তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, নইলে আমিও বোমকে যেতুম। এই কমাসে হাত পেকেছে, তাই দুপুর 2:30-এর মধ্যে মেকআপ হয়ে গেল। চিমটে কমণ্ডলু নতুন কেনা, তাই তাদেরও একটু মেকআপ করে পুরনো করে নেওয়া হলো। 4টের মধ্যে সম্পূর্ণ তৈরি নিকুঞ্জ সাহা ওরফে ঘনানন্দ মহারাজ। একটা নাম না দিলে চলে না, যদিও নিকুঞ্জ মাঝে মাঝে বম বম ছাড়া কথা বলবে না বলেই স্থির করেছে। সাধুরা অন্য জগতের মানুষ, সাধারণ মানুষের সঙ্গে তাদের কথা বলতে হবে এমন কোনো কথা নেই। নামটা দরকার হচ্ছে সন্তোষেরই জন্য। সেই বলেছে, নিকুঞ্জদা তুমি যখন গাড়ি থেকে নামবে লোকে তো ঘিরে ধরবেই, তখন যদি জিজ্ঞাসা করে কে, তার জন্য একটা নাম তো দরকার। ঘনানন্দ দিব্যি গম্ভীর নাম, সন্তোষ এখন নিশ্চিন্ত। সন্তোষ সচরাচর নিজেই গাড়ি চালায়, কিন্তু এবার সে একটা ড্রাইভার সঙ্গে নিল। বলল, আমাকে সাধু বাবার সঙ্গে ঘোরাঘুরি করতে হবে, গাড়িটা কিন্তু আপনার জিম্মায় থাকবে, বুঝলেন? একটা কথা নিকুঞ্জ সন্তোষকে না বলে পারল না। ওখানে পৌঁছানোর পর আমি কিন্তু একা হয়ে যেতে চাই। আমার লক্ষ্য হবে কালিকানন্দ, তার আশেপাশে আরো 5 জন সাধু বাবা কি থাকবেন না? নিশ্চয়ই থাকবে। আমি সেই দলে গিয়ে ভিড়ব। তুই বরং আলগা থেকে ভক্তদের দলে গিয়ে বসে পড়িস। তোমার কোনো চিন্তা নেই নিকুঞ্জদা। সন্তোষের গাড়ি যখন তারাপীঠ শ্মশানে পৌঁছলো তখন সূর্য ডুবতে আর 8 ঘন্টা বাকি। আর 5টা পীঠস্থানের মতো এখানেও লোকের ভিড়, পাণ্ডার ভিড়। পথের দুধারে লাইন করা দোকানে গাঁদা ফুল, আবির, কুমকুম, বই, ক্যালেন্ডার, চা, বিস্কুট, তেলে ভাজা, মাছি বসা, জিলিপি ইত্যাদি সবই রয়েছে। নিউ মহামায়া কেবিনের পর নিকুঞ্জর এখানে এসে এক আশ্চর্য নতুন অভিজ্ঞতা হলো। গেরুয়া পরা লোক দেখলেই লোকের মনে যে কি করে ভক্তিভাব জেগে ওঠে সে এক আশ্চর্য ব্যাপার। গাড়ি থেকে নামা মাত্র নিকুঞ্জ দেখল যে গড় করা শুরু হয়ে গেছে। ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ কেউ বাদ নেই। আপনা থেকেই আশীর্বাদের ভঙ্গিতে নিকুঞ্জর হাতটা উঠে সামনের দিকে এগোতে শুরু করলো। শেষে এমন হলো যে হাত টেনে নেওয়ারও অবসর নেই। পাশে সন্তোষ না থাকলে বোধ হয় এক জায়গাতেই আটকে পড়তে হতো। দাদা সরুন, মা পথ দিন, পথ দিন। এই করে সন্তোষ কোনো মতে একটা অপেক্ষাকৃত জনবিরল জায়গায় নিয়ে গিয়ে ফেলল নিকুঞ্জকে। সেখানে চারিদিকে সাধুর অভাব নেই, ফলে আলাদা করে নিকুঞ্জর দিকে লোকের দৃষ্টি পড়ার কোনো কারণও নেই। এদিক ওদিক চোখ ঘুরিয়ে নিকুঞ্জ দেখল যে কিছু দূরে একটা বটগাছের নিচে একটা ভিড় দেখা যাচ্ছে। গেরুয়া ছাড়াও অন্য রং রয়েছে সেখানে। সন্তোষ বলল, আপনি একটু দাঁড়ান, আমি দেখে আসছি ওইখানে কালিকানন্দ বসেছেন কিনা। ওর সামনে আপনাকে পৌঁছে দিয়ে তবে আমার কাজ শেষ। আমি আপনাকে চোখে চোখে রাখবো, তারপর যখন যাওয়ার ইচ্ছে হবে তখন আমাকে ইশারা করলেই আমি বুঝতে পারবো। সন্তোষ দেখে এসে ফিসফিস করে জানালো, ওই ভিড়টা কালিকানন্দের জন্যই রয়েছে। আপনি সোজা এগিয়ে যান নিকুঞ্জদা, কুছ পরোয়া নেই। পরোয়া নিকুঞ্জর এমনিতেও নেই। সে এখানে এসে অবধি অত্যন্ত সহজ বোধ করছে, সেই সঙ্গে একটা পরম তৃপ্তির ভাবও। মেকআপে তার জুড়ি কেউ নেই সেটা বিশ্বাস তার মনে আজ পাকা হয়েছে। নিকুঞ্জ এগিয়ে গেল ভিড়ের দিকে। পথে 2-1 জন গড় করল। নিকুঞ্জ যথারীতি হাত বাড়িয়ে আশীর্বাদ করল। উত্তাল কণ্ঠে উচ্চারিত বাণী কিছুক্ষণ থেকেই শোনা যাচ্ছে। নিকুঞ্জ এগোনোর সঙ্গে সঙ্গে শব্দ ক্রমশ জোর হয়ে আসছে। আর একটু এগিয়ে যেতেই সে দেখতে পেল কালিকানন্দকে। বাঘের মতো চেহারা বটে, এবং বাঘছালের উপরেই বসেছেন তিনি বাণী শোনাচ্ছেন ভক্তদের। সবই ছেদ কথা, কিন্তু বলার ঢঙে বিশেষত্ব আছে। তার সেই সঙ্গে চোখের দৃষ্টিতেও। মণিকে ঘিরে যে সাদা অংশ সেটা সাদা নয়, গোলাপি। গাঁজা খাওয়ার ফল কি? হতেও পারে। ভক্তের সংখ্যা 50-60-এর বেশি নয়, তবে 1-2 করে ক্রমেই বাড়ছে। এই তো ভুজঙ্গবাবু আর তার স্ত্রী তনয়বাবুও নিশ্চয়ই আছেন ভিড়ের মধ্যে। ভুজঙ্গবাবুরা মনে হয় বেশ সকাল সকালই এসেছেন।
কারণ তাদের স্থান ভক্তদের একেবারে প্রথম সারিতে। কালিকানন্দের দুপাশে এবং পিছনে 10-12 জন গেরুয়াধারী বসেছেন। তাদের সকলেরই গোপ দাড়ি, জটা, রুদ্রাক্ষের মালা, সর্বাঙ্গে ভস্য, অর্থাৎ নিকুঞ্জর সঙ্গে তাদের চেহারার তফাৎ করা প্রায় অসম্ভব। নিকুঞ্জ ভিড়ের পিছন দিয়ে এগিয়ে গেল সাধুদের দলের দিকে। কোত্থেকে যেন একটা গান ভেসে আসছে। হঠাৎ গানটা আরো স্পষ্ট হয়ে উঠল। কেন? কারণ আর কিছুই না, কালিকানন্দের কথা থেমে গেছে। নিকুঞ্জের দৃষ্টি গেল সাধু বাবার দিকে। কালিকানন্দ তার দিকেই চেয়ে আছে, এক দৃষ্টিতে, রাঙা চোখে। নিকুঞ্জের হাঁটা থেমে গেছে। অন্যান্য সাধু আর ভক্তদের দৃষ্টিও তার দিকে। এবার কালিকানন্দের উত্তাল কণ্ঠে প্রশ্ন এলো, বাবাজির ভেগ ধরা হয়েছে? হ্যাঁ? গেরুয়া পড়লেই সাধু হয়? গলায় মালা পড়লেই সাধু? গায়ে ছাই মাখলেই সাধু? তোর আস্পর্ধা তো কম নয়। তোর জটা ধরে টান দি, তখন কি হবে? কোথায় যাবে তোর সাধুগিরি? চোখের পলকে সন্তোষ হাজির নিকুঞ্জের পাশে। দাদা, আর নয়, সোজা গাড়িতে। নিকুঞ্জের সমস্ত দেহ অবশ, কিন্তু তাও পালানো ছাড়া পথ নেই। সন্তোষের কাঁধে ভর করে প্রায় চোখ বন্ধ করে সে রওনা দিল শ্মশানের গেটের উদ্দেশ্যে। কিন্তু কান তো খোলা, তাই কালিকানন্দের শেষ কথাগুলো না শুনে সে পারল না। এই ভণ্ডামির ফল কি হতে পারে তা তুমি জানো নিকুঞ্জ সাহা? কলকাতায় পৌঁছে বাসা বদল করতেই হলো। আর এ তল্লাটে নয়, ভুজঙ্গবাবুর সামনে ঘটেছে ঘটনাটি। তিনি এসেই হাটে হাঁড়ি ভাঙবেনি। তখন আর টিটকিরিতে কান পাতা যাবে না। ভবানীপুরে কাশারিপাড়া লেনে একটা ফ্ল্যাট পাওয়া গেল ভাগ্যক্রমে। ফ্ল্যাট মানে 1.5খানা ঘর, ভাড়া 250 টাকা। বাপরে বাপ, তান্ত্রিকের কি তেজ, কি অন্তর্দৃষ্টি! পাদ্রী, পুরুত, মোল্লা, দরবেশ, সেই সব মেকআপের যা সরঞ্জাম ছিল নিকুঞ্জর কাছে, সব বাক্স থেকে বার করে কাছেই আদিগঙ্গার জলে নিজেই ফেলে দিয়ে আসলো। 3 হপ্তাহ গেল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। ইতিমধ্যে নতুন পাড়ার আলাপি হয়েছে 2-1 জন। এখানেও রয়েছে বাড়ি থেকে 1/2 মাইলের মধ্যে বড় রাস্তায় একটি রেস্টুরেন্ট, নাম পরাশর কেবিন। এখানে কেউই জানে না নিকুঞ্জর কলঙ্কময় ইতিহাস। তারকবাবু, নগেন মাস্টার, শিবু পোদ্দার কেউ নয়। শিবু আবার থিয়েটারে পাঠ করে। নিকুঞ্জকে ধরে নিয়ে গিয়েছিল একদিন তপন থিয়েটারে আগুনের ফুলকি দেখাতে। দেখবেন কেমন ফার্স্ট ক্লাস মেকআপ নি, যাওয়ার আগে বলেছিল শিবু। নিকুঞ্জ দেখে হাসবে না কাঁদবে ঠিক করতে পারেনি। এই মেকআপ, এরা কি ভালো মেকআপ দেখেছে কোনোদিনও? আমার মেকআপ দেখলে তো লজ্জায় এদের মাথা হেট হয়ে যাবে। পরক্ষণে অবশ্যই মনে পড়ল তারাপীঠের অভিজ্ঞতার কথা। তবু তান্ত্রিকদের অলৌকিক ক্ষমতার কথা তো শোনাই যায়, এতে অবাক হওয়ার কিছুই নেই। নিকুঞ্জ চালে একটু ভুল হয়ে গিয়েছিল, এই যা। কিন্তু তাই বলে কি আর তার এত সাধের অকুপেশনটিকে একেবারে বরবাদ করে দিতে হবে? সে হয় না, হতে পারে না। আরও কত কি সাজতে বাকি আছে। যেমন একটা সত্যি করে ষণ্ডা চরিত্র এখনো সাজা হয়নি। এক তান্ত্রিক ছাড়া যা সেজেছে সবই নিরীহ অমায়িক চরিত্র, যাদের দিকে এমনিতেই লোকের দৃষ্টি যায় না। চোখ যাবে অথচ চেনা যাবে না, এমন একটা চরিত্রের মেকআপ না করলে আর সত্যি করে সাফল্যের পরীক্ষা হবে কি করে? কেমন হবে এই ষণ্ড চরিত্র? মাথায় কদম ছাড় চুল, মুখে 4 দিনের দাড়ি, চোখের নিচে একটা ক্ষতচিহ্ন যাকে বলে স্কার, নাকটা একটু ভাঙা মুষ্টিযোদ্ধার মতো, হাতে উল্কি, গলায় চেন, পরনে বোতাম ছাড়া চেক শার্ট আর বর্মার লুঙ্গি। তারাপীঠের অভিজ্ঞতার পর নিকুঞ্জর আর ছদ্মবেশের ত্রিসীমানায় যাওয়া উচিতই ছিল না। কিন্তু শখটা বোধ হয় এমনই মজ্জাগত যে কাজের বেলায় দেখা গেল সে দ্বিগুণ উৎসাহ নিয়ে বসে গেছে আবার আয়নার সামনে। সকালবেলা চা খেয়ে কাজে লেগে যাওয়ার ফলে সেদিন আর নিকুঞ্জর খবরের কাগজটা দেখা হয়নি। ফলে খিদিরপুরের জোড়া খুনের খবরটা এবং পলাতক আততায়ী ডাকসাইটে গুন্ডা বাঘা মণ্ডলের ছবিটাও দেখেনি সে। সকালবেলা চা খেয়ে কাজে লেগে যাওয়ার ফলে সেদিন আর নিকুঞ্জর খবরের কাগজটা দেখা হয়নি। ফলে খিদিরপুরে জোড়া খুনের খবরটা এবং পলাতক আততায়ী ডাকসাইটে গুন্ডা বাঘা মণ্ডলের ছবিটাও দেখা হয়নি।
যদি হতো তাহলে অবশ্যই নিকুঞ্জ মেকআপটা অন্যরকমভাবে করত। বাঘা মণ্ডলের ছবি মাস 6 আগেও একবার বেরিয়েছিল কাগজে, সেটা একটা দুঃসাহসিক ডাকাতির পরে। কাগজে ছবি ছাপার উদ্দেশ্য ছিল জনসাধারণকে সতর্ক করা। সেই প্রথমবারের ছবি কি নিকুঞ্জ দেখেছিল? আর সেই চেহারা তার মনের অবচেতনে গেঁথে গিয়েছিল? না হলে আজ সে হুবহু বাঘা মণ্ডলের ছদ্মবেশ নেবে কেন? ছবি দেখে থাকলেও বাঘা সংক্রান্ত ঘটনাবলী নিশ্চয় নিকুঞ্জ জানা ছিল না। যদি থাকতো তাহলে তাকে এসে টেবিলে বসতে দেখে যেভাবে পরাশর কেবিন খালি হয়ে গেল, সেটা তার মনে কোনো বিস্ময়ের সৃষ্টিই করতো না। ব্যাপারটা কি? এরা এরকম করছে কেন? ম্যানেজার উঠে কোথায় গেলেন? বয়টা ওই কোণে ওরকম ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে কেন? ম্যানেজার যে পাশের ডাক্তারখানায় গিয়েছেন পুলিশকে ফোন করতে, এবং সেই ফোন পেয়ে যে পুলিশ ভ্যান চুম্বকের মতো টেনে আসবে নিকুঞ্জের পাড়ায়, সেটা নিকুঞ্জ জানবে কি করে? তবে এমনও দেখা যায় যে একজন লোকের চরম সংকটের মুহূর্তে তার উদ্ধারকল্পে ভাগ্য দেবতা পুরো হাতটা না বাড়ালেও অন্তত একটা আঙুল তার দিকে বাড়িয়ে দেন। সেই আঙুলই হলো নিকুঞ্জর পাশের চেয়ারে পড়ে থাকা একটি দৈনিক কাগজ। কাগজটা পুরো দেখারও দরকার নেই, যে পাতায় সেটা খোলা রয়েছে তাতেই রয়েছে খুনি বাঘা মণ্ডলের ছবি এবং তার সঙ্গে সংক্ষিপ্ত গরম খবর। এই মুখই আজ নিকুঞ্জের আয়নায় তার চোখের সামনে ফুটে উঠেছে ক্রমে ক্রমে। নিকুঞ্জর হাত পা ঠান্ডা হয়ে গেলেও কাগজটা কাছে টেনে এনে খবরটাই একবার চোখ বুলিয়ে নেওয়ার লোভ সে সামলাতে পারল না। আর নেওয়া মাত্র সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। দৌড়লে লোকের দৃষ্টি আকর্ষণ হবে, তাই রাস্তায় বেরিয়ে দ্রুত পদে সে হাঁটতে শুরু করলো। কাশারিপাড়া লেনে নিজের বাসায় গিয়ে ঢুকতে তার সময় লাগলো 10 মিনিট। একটা গাড়ির শব্দ সে পেছন থেকে পেয়েছে এবং ঠিকই সন্দেহ করেছে সেটা পুলিশ ভ্যান, কিন্তু সেদিকে দৃকপাত করেনি। আসুক পুলিশই বোকা হয়ে যাবে। তারা সিঁড়ি ভেঙে দোতলায় পৌঁছানোর আগেই নিকুঞ্জর ছদ্মবেশ উধাও হয়ে যাবে। নিকুঞ্জ সাহা তো কোনো অপরাধ করেনি, করেছে বাঘা মণ্ডল। ঘরে ঢুকে চাকরকে চায়ে জল চাপাতে বলে নিকুঞ্জ দরজাটা খিল দিয়ে বন্ধ করে দিল। ওই যা, লোডশেডিং! এখন জাপানি জেনারেটর চালাতে গেলে তো অনেক সময় লাগবে। লেকিন কুছ পরোয়া নেই, মোমবাতি আছে তো। কিন্তু আগে জামাটা ছেড়ে ফেলা উচিত। সে কাজটা অন্ধকারেই হবে। নিকুঞ্জ এক নিমেষে লুঙ্গি, শার্ট, কালো কোট ছেড়ে খাটের উপর ছুঁড়ে ফেলে এক ঝটকায় আনলা থেকে পাজামাটা নামিয়ে নিয়ে সেটাকে পরে ফেলল। তারপর দেশলাইয়ের আলোয় মোমবাতিটা দেরাজ থেকে বার করে সেটাকে জ্বালিয়ে টেবিলের উপর রাখল। এখনো পুলিশ ভ্যানের কোনো শব্দ নেই। পুলিশ হয়তো পাড়ায় নেমে খোঁজ নিচ্ছে কোন বাড়িতে ঢুকেছে বাঘা মণ্ডল। এ বাড়ির লোক অন্তত তাকে ঢুকতে দেখেনি। সামনের বা আশেপাশের বাড়ির কথা নিকুঞ্জ জানে না। এইসব চিন্তার মধ্যেই নিকুঞ্জ হাত চালাতে শুরু করলো। প্রথমে নকল গোপ। নকল যদি হবে তো টান মারলে খোলে না কেন? স্পিরিট গাম দিয়ে আটকানো গোপ তো এক টানেই খুলে যায়। তবে মোমবাতিটা মুখের কাছে এনে আয়নার দিকে ঝুঁকতে নিকুঞ্জর রক্ত জল হয়ে গেল। এই গোপ তো নকল বলে মনে হয় না। এ যে তার চামড়া থেকেই গজিয়েছে, আঠার কোনো চিহ্ন পর্যন্ত গোফে নেই। এ পরচুলাও তো পরচুলা নয়, এ যে তার নিজেরই চুল। এমনকি 4 দিনের যে গজানো দাড়ি, যে দাড়ি সে একটি একটি করে লাগিয়েছিল, তাতেও তো কৃত্রিমতার কোনো চিহ্ন নেই। তার চোখের তলায় এই ক্ষত চিহ্ন। কোনো ক্ষণজন্মা মেকআপ শিল্পীর ক্ষমতা এমন ক্ষত চিহ্ন তৈরি করে রং তুলি, আঠা আর প্লাস্টিসিলিনের সাহায্যে। এই তো সেই 19 বছর আগে এন্টালি গাজা পার্কে বদ্রু শেখের সঙ্গে হাতাহাতির সময় ছুরির আঘাতের ফল। বাঘা তখন বাঘা হয়নি, তখন সে রাধু মণ্ডল। বয়স 21 হবে, সবে গুন্ডামিতে তামিল নিচ্ছে মেঘনাথ রক্ষিতের কাছে। দরজা ভেঙে ঢুকতে হলো পুলিশকে। মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকা বাঘা মণ্ডলের দিকে টর্চ ফেলে দারোগা চাকর নিতাইকে জিজ্ঞেস করলেন, এই লোক কি এই বাড়িতেই থাকে? আগে হ্যাঁ, উনি তো আমার মনিব। কি নামে জানো ওকে? নিকুঞ্জ বাবু, সাহা বাবু। ভদ্রলোক সাজা হয়েছে। বাঁকা হাসি হেসে বললেন দারোগা বাবু,
তারপর কনস্টেবলের দিকে ফিরে বললেন, ওকে ধরে বেশ করে ঝাঁকাও তো দেখি, হুঁশ ফিরুক, তারপর বাকি কাজ। রিভলভার বার করে তাক করে রইলেন দারোগা বেহুশ আততায়ীর দিকে। ঝাঁকানি দিতেই প্রথমে বাঘা মণ্ডলের পরচুলটা খসে মাটিতে পড়ল, তারপর গোপটা, তারপর প্লাস্টিসিন দিয়ে সযত্নে তৈরি ক্ষতচিহ্ন ও নাকের বাড়তি অংশটা উঠে এলো নেট সমেত। ততক্ষণে অবশ্যই নিকুঞ্জ সাহার জ্ঞান ফিরেছে। কাপালিকে ধমকানিতে যে কাজ হয়নি, কাজ হয়েছে পুলিশের শাসানিতে। নিকুঞ্জ এখন বই পড়ে মৃৎশিল্পী বা ক্লে মডেলিং শিখছে। গঙ্গা কাছেই, নিতাই সেখান থেকে মাটি এনে দেয়। নিকুঞ্জর ইচ্ছা নিতাই হবে তার প্রথম মডেল। ধন্যবাদ গল্পটি শোনার জন্য।